গভীর রাতে বাড়ি ফেরার সময় যদি অশরীরী আত্মা আপনার পিছু নেয় এবং আপনার অজান্তেই আপনার পিছু নিতে নিতে আপনার ঘরে প্রবেশ করে, আর হঠাৎ করেই আপনার চোখের সামনে ভেসে ওঠে সে অশরীরী আত্মা, তাহলে আপনার কেমন লাগবে? দর্শক বন্ধুরা, আজকে এমনই একটা ঘটনা শোনাতে যাচ্ছি যে ঘটনাটা কোনো মেইলি ঘটনা নয় এবং কোনো গল্প বই থেকেও নেওয়া নয়। এটা বাস্তব ঘটনা, যেটা আমাকে এক ভাই বলেছেন। দুঃখের বিষয়, আমি তখন রেকর্ড করতে ভুলে গেছিলাম। সে আমার কাছে এসেছিল এবং আমার কাছে গল্পটা বলেছিল। তখন আমার কাছে ওইরকম রেকর্ড করার পরিস্থিতিতে ছিলাম না, যার কারণে আমি তখন রেকর্ড করতে পারিনি। তা না হলে আমি তার মুখ থেকেই আপনাদেরকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনাতে পারতাম। যাই হোক, তিনি আমার কাছে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তার মুখের ঘটনা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আমি ঘটনাটা যেভাবে তিনি আমাকে বর্ণনা দিয়েছেন আমি সেভাবেই শুরু করছি। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ঘটনা শুনতে থাকুন। আর হ্যাঁ, এই ঘটনা শোনার পর মধ্যরাতে কিন্তু ভুলেও একা বের হবেন না। হতে পারে আপনার মনের মধ্যে এই ভয়টা কাজ করবে, যার কারণে আপনি ভয় পেতে পারেন। বাস্তবে কিছু না দেখলেও আপনার মনের ভিতর থেকে ভয় আপনাকে কাজ করবে। যদি সাহস থাকে তাহলে এই গল্পটা শুনবেন, তা না হলে গল্পটা শোনার দরকার নেই, এখানে স্কিপ করে চলে যান। তাহলে আমি গল্পটা শুরু করছি। সকাল বেলা 2টার সময়, দুপুর 2টার সময় আমি দুপুরের খাবার খেতে বসেছি। ঠিক তখনই আমার পাশে বসে থাকা এক ভাই, আমরা দুজনে একসাথেই খাবার খাচ্ছিলাম। তিনি অনেক দূর থেকে আসছে আমার সাথে কাজ করার জন্য। তো আমি কাজ করার শেষে আমাদের দুপুরে লাঞ্চ টাইমে আমরা খেতে বসেছি। ঠিক তখন তিনি আমাকে বলছে, ভাই, মাঝরাতে তো অনেক সময় আপনি নামাজ পড়তে ওঠেন, আমিও উঠি। এই সময়টাতে আপনি কখনো জিন ভূত এগুলো দেখেছেন? তার কথা শুনে আমি একটু আশ্চর্য হলাম যে হঠাৎ করে জিন ভূতের কথা বলছে কেন। তিনি তো কাজের বিষয়ে কথা বলবে, কিন্তু এই দিন দুপুরে উনি জিনের কথা বলছে কেন? তখন আমি বললাম যে না ভাই, আমি কখনো জিন ভূতের পাল্লায় পড়ি নাই, দেখিও নাই। আপনি পড়েছেন নাকি? তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি কয়েকবার জিনের খপ্পরে পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি। তা আমি তখন বললাম যে ভাই, কিভাবে কি হয়েছিল একটু খুলে বলুন তো। তখন তিনি বললেন যে আমি যখন বাড়ি ফিরছিলাম আমাদের বাড়ির কাছে যে পুলটা আছে না, ওইটা থেকেই। আসলে ওনার বাসাটা আমি চিনি, যার কারণে উনি এভাবে বলেছিল। তো আমি আপনাদেরকে খোলাসা করে বলছি, ওনার বাড়ি হচ্ছে আমার বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার দূরে হলেও আমরা একসাথে কাজ করি, আর আমি ছোটোবেলায় ওনার এলাকাতেই বড় হয়েছি, যার কারণে ওনার এলাকাটা আমি চিনি। উনি রাস্তার নাম বললে আমি চিনে ফেলি। তো উনি বলেছিল যে ভাই, আমার বাড়ির সামনে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে আমি রাতের বেলায় বাড়ি ফিরছিলাম। তো ওইখান থেকে আমার কি মনে হলো যে কোনো একটা বাতাস আমার গায়ে এসে লাগলো, কিন্তু তখন আমি কিছু বুঝতে পারিনি। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম প্রতিদিনের মতোই। আমার রাতের কাজগুলো সেরে আমি শুয়ে পড়লাম। যখন মধ্যরাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, ঠিক তখনই আমি ওযু করতে যাব। তখন আমাদের টিউবওয়েল পারে, আমরা গ্রামের মানুষ যেটা কলপার বলি, তো উনি বলছে আমাদের কলপারে আমি যখন ওযু করতে যাব, মানে পানি আনতে যাব, ঠিক তখনই আমি দেখলাম যে একটা সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমি এতটা ভয় পেয়েছিলাম। আমি পানি নিয়ে দৌড়ে ঘরে চলে আসি। তো এই হচ্ছে আমাদের প্রথম ঘটনা। প্রথম দিন এইভাবে চলে গেল। তো দ্বিতীয় দিন আমি অন্য একদিন, পরাপর দ্বিতীয় দিন না, কিছুদিন পর। তো কিছুদিন পর আমি যখন নামাজ পড়তে উঠব, ঠিক তখনই নূপুরের শব্দ। নূপুরের শব্দটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে এক নজর দেখতে পেলে ভালো হতো, যে কে হেঁটে যাচ্ছে আর এত সুন্দর আওয়াজ। দেখার জন্য আমি উঠলাম, বিছানা থেকে উঠে বাইরে বের হলাম দেখার জন্য, কিন্তু কেউ নেই। এক মুহূর্তের মধ্যে আমাদের ঘরের এপাশ থেকে ওপাশ ঘুরে চলে গেল। শব্দ শুনে বোঝা যাচ্ছিল যে কেউ একজন ঘরের এপাশ থেকে হেঁটে ওই দিক দিয়ে যাচ্ছে। তো আমি ওই দিনও আর কিছু দেখতে পেলাম না। তো আমি
একটু শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরেই শুরু হলো আসল ঘটনা। তো ওয়াশরুমে যখন আমি বসছি কেবলমাত্র, বসার একটু পরেই অনেকেই হয়তো দেখেছেন যে পশু পাখি, বড় গরু, ছাগল, ভেড়া এগুলো জবাই করার পর যখন রক্ত বের হয় তখন ওই একটা গো গো শব্দ হয়। অ অ এরকম একটা শব্দ হয়। তো সেম একদম মনে হচ্ছিল যে আস্ত একটা গরু জবাই করেছে, তখন এরকম শব্দ হচ্ছে, ছটফটানি, রক্তের শব্দ। এরকম শব্দ শোনার পর আমার ভয়ে গলা শুকিয়ে গেল। আমি তখন বের হতে পারছিলাম, আমার হাত পা কাজ করছিল না, অবশ হয়ে গেছে। আমি কি দিয়ে কি করব? আমি ওইখানে বসে আছি আর আমার মনে হচ্ছে আমার স ঠিক সাথে আমার বাম পাশে পেছন থেকে কেউ একজন এরকম শব্দ করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার সাহস পেলাম না। এতটা ভয় কাজ করছিল যে আমি ঘাড় ঘুরিয়ে দেখব, এরকম সাহসটাও তখন হচ্ছিল না। আমি দরজা খুলে বেরোবো, এই সাহসটাও পাচ্ছি না যে যদি দরজা খুলে বেরোই, যদি বাইরে থেকে কেউ থাকে, যদি বাইরে কেউ বসে থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ। তখন উম ঠিক তার ২-৩ সেকেন্ড পর টিউবওয়েল পাড় থেকে, কলপাড় থেকে পানি পড়ার শব্দ। তো আমার তখন মনে হলো যে এটা মনে হয় আমার মা এসেছে। কারণ আমার মা গভীর রাতে নামাজ পড়তে ওঠে। তখন প্রায় ফজরের ওক্ত হয়ে গেছে। এরকম সময় আমার মা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে। তো উঠে অজু করছে। ঠিক তখনই অ আমি বের হলাম বাথরুম থেকে। তখন আর মাকে কিছু বললাম না। তারপরে আমি রুমে চলে আসলাম। কিন্তু মা যখন অজু করছিল, অজু করার পর মা কিছু একটা দেখেছে। কিন্তু আমার কাছে বলে নাই। তো আমি তার পরের দিন আমার এক কাকা আছে, উনি ওঝা আরকি। গ্রামের মানুষদের যাকে ফকির বলে, ফকির বাবা। তো উনি জিন বশ করে রাখে আরকি। উনার কাছে জিন আছে, যে জিন দ্বারা উনি মানুষের উপকার করে। তো আমি উনার কাছে গিয়ে বললাম। মাকে সাথে নিয়ে গেছিলাম। তো মা আমার সাথে গিয়ে উনার কাছে আমি ঠিক যখন বলবো যে এরকম ঘটনা ঘটেছে, ঠিক তখনই মা বলছে, "ঐদিন রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে।" তো আমার ঘটনা বলার আগেই আমি মায়ের ঘটনাটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। মা আবার কি দেখল? তো মা যখন বলতে লাগলো যে, "আমি সেদিন রাতে তুই যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমে চলে গেলি, ঠিক তখনই আমি অজু করব। তখন বাইরে দেখলাম যে বাড়ির ছাদের ওদিকে বিলের মধ্যে কেউ একজন জাল তুলছে। কালো দেখা যাবে, স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মতো কিছু একটা জাল তুলতে যাচ্ছে। মানে এত জোরে জাল তোলা আমার বাপের জন্মে দেখিনি। আসলে গ্রামের বাড়ি কিন্তু ওই কলপার, ওয়াশরুম এগুলো একটু বাঁশঝাড়ের দিকেই হয়। ঝোপঝাড়ের দিকেই হয় বেশিরভাগ। তো আমাদেরটাও ঠিক ঐরকম। তো মা যখন অজু করবে তখন এইরকম একটা ঘটনা দেখতে পায়। তো এটা দেখে মায়ের সন্দেহ হয় যে এটা কোনো মানুষের কাজ না। একটা মানুষের পক্ষে কোনোভাবেই এত দ্রুত জাল তোলা সম্ভব না। তারপরে একা মানুষ এত রাতে পানির মধ্যে কি করছে? তো এটা বলার পর আমি আমার সাথে কি ঘটেছে এটা বলার আগেই আমার ওই ফকির চাচা তিনি সব বুঝতে পারেন, এবং তিনি আমার বলার আগে উনি বলতে শুরু করে যে, "এই ঘটনা ঘটেছিল তোর সাথে।" তো আমি তো শুনে অবাক যে কাকা কি করে জানে? যাই হোক, তিনি যেভাবেই হোক বলতে লাগলো। তারপরে তিনি বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম, "কাকা আমার সাথে যে এমন ঘটনা ঘটছে ও আমার পিছু নিল কিভাবে? এটা কোথা থেকে পিছু নিল?" তখন আমার কাকা আমাকে বলছে যে, "তুই আর তাল গাছে উঠিস না রস কাটতে।" আসলে আমি তাল গাছে ওই প্রফেশনাল আরকি, যারা গাছ কাটে, রস বের করে, আমি ওইরকম না। কিন্তু আমি যারা রস কাটে তাদের থেকে শুনে শিখেছি আরকি। তাল গাছের রস বের করার চেষ্টা করেছি। আমি সফল রস বের করতে। আমি ওইটাই হচ্ছে ভোরবেলা তালের রস পাড়তে হলে কিন্তু ভোরবেলা উঠতে হয় গাছে। তো ভোরবেলা উঠতাম। তো আমার কাকা আমাকে বলতেছে, "তুই আর ভোরবেলা তাল গাছে উঠিস না।" তো এটা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এই কথা বলছে কেন? তখন আমার কাকা বলছে যে, "তুই যখন রাতে বাড়ি ফিরছিলি সেদিন, ওই তোর গায়ে যখন বাতাসটা লেগেছিল, ঠিক তখনই এই অশরীরী আত্মা তোর পিছু নেয়।
তোর ভাগ্য ভালো, ও তোর কোনো ক্ষতি করতে পারেনি। যদি তোর ঘরের মধ্যে ঢুকে যেত তাহলে হয়তো তোর ক্ষতি করে দিত, কিন্তু কপাল ভালো যে তোর ঘরের মধ্যে ঢুকতে পারেনি। ও তোর বাড়ির বাইরেই ছিল, ওয়াশরুমে, ঘরের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছিল, তোর একটা ক্ষতি করার চেষ্টা করছিল। আমি তো শুনে অবাক যে একটা বাতাস মাত্র, বাতাসের সাথে এত কিছু চলাফেরা করে। ওই দিনের পর থেকে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি তারপর থেকে আর তাল গাছে উঠতাম না। দিনের বেলায় উঠতাম, কিন্তু অত সকালবেলা অন্ধকার থাকতে আর উঠতাম না। তো এইভাবে বেশ কিছুদিন হয়ে গেল। শুধু আমার সাথে না, আমার দাদি ছিল, দাদির কাছেও জিন বশ করা ছিল। আমার দাদি একটা জিন বশ করে রেখেছিল, সেই জিনের পায়ে নূপুর ছিল। এই যে ঘুগরি বলে আর কি, গ্রামের মানুষ ঘুগরি বলে, ঝুনঝুনি, যেটা নূপুরের শব্দ হয়, ওইটা বাধা ছিল, যার কারণে শব্দ হতো। আমি সেদিন যে একটা শব্দ শুনতে পাই, সেটা আসলে আমার ওই দাদির বশ করা জিন। আমি পরে জানতে পারলাম সেটা। এত সুন্দর আওয়াজ আমি কখনো শুনি নাই। তো এভাবে আমি যখন এই সব কিছুর মধ্যে থেকে, বিপদ থেকে বেরিয়ে আসলাম, তখন মনের কাছে একটা শান্তি লাগতে লাগলো। কিন্তু ভয় তখনও শেষ হয় নাই, যে এখনও যদি আমার পিছনে, আসলে আমার সাথে ঘটে যাওয়ার পরেও আমার আশেপাশে মানুষদের সাথে এমন ঘটনা আরও ঘটেছে, যার কারণে আমি এখন আর সাহস পাই না ওই গাছে উঠতে। তো এই কথাগুলো বলেই তিনি আমার সাথে কথা বলা শেষ করে দেয়। তারপরে আমি আর তাকে জিজ্ঞাসাও করি না যে ভাই পরবর্তীতে কোনো সমস্যা হয়েছে কিনা। তো তিনি আমার কাছে যখন জিজ্ঞাসা করে ভাই তোমার সাথে কিছু ঘটেছে কিনা, তখন আমি তাকে বললাম যে ভাই আমার সাথে কিছু ঘটেনি, কিন্তু আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল, সেটা একেবারে ভয়ঙ্কর ঘটনা। তো তিনি আমার কাছে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার ভাইয়ের সাথে কি এমন ঘটেছিল, একটু বলেন তো। আসলে তার বাড়ির রাস্তা আমি চিনি, আমার বাড়ির রাস্তা সেও চেনে। তো আমার ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা আপনারা যারা ভূতের FM শোনেন, ভূতের গল্প শোনেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই। একটা ভিডিওতে আমি দেখলাম যে অনেক বড় একটা চ্যানেল, যেখানে অনেক বড় বড় ভূতের গল্প আপলোড করা হয়, অনেক দর্শক সেখানে ভূতের গল্প শোনে এবং অনেক সাবস্ক্রাইবারও আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা কমেন্ট করেছে ভিডিওতে, ভাই এখন আর ভূতের গল্প শুনে মজা পাই না, খালি অ্যাড আর অ্যাড। তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি যদি এই অ্যাড থেকে বাঁচতে চান, মানে অ্যাড ছাড়া যদি গল্প শুনতে চান বা অ্যাড কম হবে এরকম গল্প শুনতে চান, তাহলে এই টিপসটা কাজে লাগাতে পারেন। সেই টিপসটা হলো যে ইউটিউবে যারা নতুন গল্প শুরু করেছে, আপনি দেখবেন তার চ্যানেলে ঢুকে যে সে কবে থেকে গল্প শুরু করেছে এবং তার সাবস্ক্রাইবার কত। যদি দেখেন যে 50,000-এর কম বা তারও কম, গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, তাহলে আমি রেকমেন্ড করব যে আপনি ওই চ্যানেলের গল্পগুলো শুনেন। কারণ ওইটা নতুন চ্যানেল, আর নতুন চ্যানেলে অ্যাড কম আসে। আর বিশেষ করে সব থেকে নতুন চ্যানেলে ধরেন আপনার 20 থেকে 30টা বা 50টা এরকম ভিডিও আপলোড করা হয়েছে, অল্প 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 করে 10 মিনিট 15 মিনিট এভাবে ছোট ছোট গল্প। তো সেই চ্যানেলের গল্পগুলো শুনলে আপনার অ্যাড আসবে না, কারণ যে চ্যানেলে মনিটাইজ অন হয় না সেই চ্যানেলে কোনো অ্যাড আসে না, আর যে চ্যানেলে মনিটাইজ অন হয় সেখানে অনেক অ্যাড আসে। আর ছোট চ্যানেলে যদি মনিটাইজ অন হয়েও থাকে, তবে তার চ্যানেল ছোট হওয়ার কারণে ওরকম অ্যাড আসে না। আর বড় চ্যানেলে অনেক অ্যাড আসে, যার কারণে আপনাদের গল্প শুনতে বিরক্ত লাগে। তো আমি বলছি, মানে আমার চ্যানেল থেকে গল্প শুনতে হবে বিষয়টা এমন না। আপনার যে চ্যানেল থেকে ভালো লাগে, যার গল্প আপনার শুনতে ভালো লাগে, আপনি তার চ্যানেল থেকেই গল্প শুনেন। এটা আমি ট্রিক্স বললাম আর কি, আপনারা যদি চান তো এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। তো আমার ভাইয়ের সাথে কি ঘটেছিল সেটা এখন বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ঘটনাটা ঘটেছিল সম্ভবত 2019 থেকে 20 সাল এমনই হবে। তো আমাদের বাড়ি থেকে বাজার প্রায় 2 কিলো এর বেশি হবে, রাস্তা দিয়ে গেলে 2 কিলো লাগবে। আর আমরা তো গ্রামের মানুষ, আমরা এই
মাঠের মধ্যে দিয়ে যেতে অভ্যস্ত আর কি। এটা আমাদের জন্য শর্টকাট। পায়ে হেঁটে গেলে, মাঠের মধ্যে দিয়ে গেলে বাজারে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তো আমার ভাই তখন টিভি, মোবাইল এগুলো সারতো বাজারে। সারতো বলতে কি, তখন নতুন কাজ শিখতেছে। তো কাজ শেষ করে রাতের বেলা একা একা বাড়ি আসতো। তো একদিন অনেক রাত হয়ে গেছে, আর গ্রামের মানুষের কিন্তু রাত 11টা বাজলে গভীর রাত হয়ে যায়। 11টার সময় দেখবেন যে গ্রামের মানুষ সব ঘুমিয়ে গেছে, লাইট সব বন্ধ হয়ে গেছে। তো রাত 11টার দিকে আমার ভাই তখন একা হেঁটে আসছে। মাটির রাস্তা, দুই পাশে ধান ক্ষেত। তখন ধানের সিজন, বর্ষার সিজন, ধান খেতে পানি আছে। তো ওই মাঠের মধ্যে যে ধান ক্ষেত, দূরে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখা যায়, বাড়িঘর দেখা যায় না, একদম ফাঁকা। আর ওই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, ওইটা শুধু পায়ে হাঁটার জন্য। মাঝে মধ্যে দিনের বেলা দেখা যায় 2-1টা সাইকেল যাওয়া আসা করে, তাছাড়া ওইখানে মানুষ পায়ে হাঁটা ছাড়া কোনো রিক্সা, ভ্যান, যে কোনো বড় গাড়ি ওইখান দিয়ে যাওয়া আসা করে না। তো ওই রাস্তার মাঝখানে যখন আসে, তখন আমার ভাই দেখতে পায় ধান ক্ষেতের মধ্যে কিছু একটা হাঁটছে, শব্দ করছে। তো সে লাইট মারে, কিছু দেখা যায় না। সে ভাবে হয়তো শেয়াল টেল হবে, এরকম কিছু একটাই হবে। তো যখন লাইট মারে তখন আর কিছু দেখা যায় না। আবার হাঁটা শুরু করে। আবার হাঁটতে হাঁটতে আর একটু এগোয় সামনে, তখন মনে হয় যে পিছন দিয়ে কেউ হেঁটে ধান ক্ষেতের মধ্যে নেমে যাচ্ছে। পেছন ফিরে তাকায়, তখন আর কেউ নেই। এভাবে 2-3 বার হওয়ার পর এত জোরে শব্দ হলো যে মনে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে 3-4টা শিয়াল মারামারি করছে। এত জোরে জোরে পানির শব্দ হচ্ছে, আর ধান খেতে কিন্তু শব্দ হয়, একটা খচখচানি শব্দ হয়। এত জোরে জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে 3-4টা শিয়াল একসাথে মারামারি করছে। তখন লাইট মারার সাথে সাথে দেখা গেল একটা মানুষ, কিন্তু মানুষের মাথা নেই। মানে এই জিনিসটা দেখার পর আমার ভাই আর ওইখানে স্থির থাকতে পারেনি, সে দৌড়ে বাড়ি চলে আসে। তখন প্রায় বাড়ির কাছে কাছে চলে আসছিল, তখন দৌড়ে বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকবে ঠিক তখনই তার বন্ধুদের সাথে দেখা। তারা বলে, কিরে এভাবে দৌড়েছিস কেন? তাদের কাছে ঘটনা খুলে বলে যে এই ঘটনা ঘটেছে। তখন তারা বলে যে তুই হয়তো ভুল দেখেছিস, আর ওই রাস্তা দিয়ে মাঝে মধ্যে অনেক নেশাখোর থাকে, যারা নেশা করে ওইখানে। তুই হয়তো কোনো নেশাখোর দেখেছিস, রাত হয়ে গেছে তো হয়তো ঝাপসা দেখেছিস কিছু, চল তো গিয়ে দেখি। তখন বেশ কয়েকজন মিলে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো কিছুই পায় না। ধান খেতে পানি ছিল, কিন্তু পানির মধ্যে যদি কেউ হাঁটে তাহলে কিন্তু পানি নড়াচড়া করবে এবং পানি ঘোলা হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই দেখা যায় না। সেদিনের পর থেকে আমার ভাইয়ের গায়ে জ্বর চলে আসে। এই ঘটনাটা আমি তাকে বললাম, তখন সে একটু ভয় পেয়ে গেল যে এরকম হয় যে মাথা কাটা মানুষ ধান খেতের মধ্যে হাঁটাচলা করে। উনি আমাকে বলছে, ভাই এখন কি শোনালেন, আমি কিন্তু ওই রাস্তা দিয়েই বাড়িতে যাওয়া আসা করি। তখন আমি তাকে বললাম যে ভাই দেখেন, ভয় হচ্ছে মানুষের মনের মধ্যে। আপনি যদি সাহস করে যান তাহলে হয়তো আপনার কিছু হবে না, কারণ ভূত, প্রেত, অশরীরী আত্মা এগুলো কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সব সময়ের জন্য না। আপনি যদি ওর কোনো ক্ষতি করেন তাহলে ও আপনাকে ক্ষতি করবে, তাছাড়া ও কখনোই আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। ও আপনার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর আপনি যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন, তখন আপনি একটা টর্চ লাইট অবশ্যই রাখবেন, যাতে আপনার সমস্যা কম হয়। আর এখন ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে ওরকম একটা অসুবিধা হয় না, কারণ ওই রাস্তার মাথায় একটা দোকান হয়েছে। সে দোকানে সব সময় না থাকলেও বেশিরভাগ সময় ওই দোকানে মানুষজন বসে থাকে, আর অনেক রাত পর্যন্ত বসে থাকে। এই জন্য এখন আর ওরকম সমস্যা হয় না। এইভাবে আমরা গল্প করলাম ওই দিন, আমরা দুইজন। আর তিনি আমাকে বলেছিল যে ভাই এই ঘটনাগুলো কিন্তু কাউকে বললেন না। আমি তখন ওনাকে বললাম যে ভাই, আপনার এই ঘটনা আমি যদি রেকর্ড করতাম তাহলে ভালো হতো। আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করলে মানুষের শুনতো। আর আপনি যেভাবে বললেন আমি তো আপনার মতো গুছিয়ে বলতে পারবো না। উনি তখন বলল যে তাইলে আগে বলতাম, আমি শুরু থেকে বলতাম, তুমি রেকর্ড করতা।
তারপর আমি বললাম যে যা হওয়ার হয়ে গেছে, আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবে গল্পগুলো গুছিয়ে সাজিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপনি যদি অনুমতি দেন তো আপনার গল্পটা আমি শেয়ার করতে পারি। উনি বললেন অবশ্যই, গল্পটা শেয়ার করার কোনো সমস্যা নেই। তো আমি এই যে আজকে আপনাদের মাঝে গল্পটা শেয়ার করলাম। তো যদি এরকম ঘটনা আপনার সাথেও ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ ইমেইলে মেসেজ করতে পারেন। আমি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। আপনার যদি গল্প লিখতে অনেক সময় লাগে, যদি মনে করেন লিখতে গেলে আমার সময় লাগবে, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে এসে আপনি ভয়েসের মাধ্যমে সুন্দর করে বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকেও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার গল্পগুলো সাজিয়ে গুছিয়ে বলানোর জন্য। তো নতুন গল্প যতদিন না আসতেছে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এখন থেকে প্রতি সপ্তাহে 3টে করে গল্প থাকবে। কোন 3 দিন গল্প থাকবে সেই 3 দিন আপনি হয়তো কাজে ব্যস্ত থাকবেন। এজন্য গল্প আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে চলে যায় সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন।